প্রযুক্তির অপব্যবহার এখন শুধু অনলাইন প্রতারণায় সীমাবদ্ধ নয়, বরং মানব পাচারের মতো ভয়াবহ অপরাধেও ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা, আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ইউএনওডিসি, উইন্ডরক ইন্টারন্যাশনাল ও ব্র্যাকের যৌথ উদ্যোগে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রযুক্তির ফাঁদে প্রতারণা ও মানব পাচার করণীয় কি শীর্ষক গোলটেবিল বৈঠক। গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। সিলেটে কক্সবাজারে প্রোগ্রাম করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খান বলেন, নতুন মানব পাচার আইনে অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনের কার্যকর বাস্তবায়ন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা প্রতিরোধ। আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারন্যাশনাল এজেন্সি কাজ করছে না, সরকারেরও কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। এবং আমরা যেটা এনআরএম সিস্টেম, আমরা যে ন্যাশনাল রেফারেল সিস্টেম যেটা আমরা চালু করেছি, এবং সেটার সাথে ডিজিটালি যেন আমরা সবাই ইনপুট দিতে পারি যে কোথায় ট্রাফিকিং হচ্ছে, কী ওয়েতে হচ্ছে, এবং যে সার্ভাইভারগুলোকে আমরা রিচ করতে পারছি, তারা যদি রিপোর্ট করে তাদেরকে কি প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং সেটা আইনি কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানে 4Ps যেটা প্রসিকিউশন, প্রিভেনশন, দেন প্রোটেকশন, এইগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা কাজ করছি। আর যেগুলো আমি স্ক্যামিংয়ের কথা বলছি, যে অনলাইন স্ক্যামিংয়ের কথাটাই আজকে এখানে বেশি আমাদের গ্রহণযোগ্যতার বিষয়। কারণটা হচ্ছে এই অনলাইন স্ক্যামিং কিন্তু 2012 সালের যে আইন ছিল আমাদের মানব পাচার, সেখানে ইনক্লুড করা ছিল না। কিন্তু এখানে কিন্তু আমরা এই 2026 সালে যে আইনটা করেছি, এটা আপনি সরকারের মধ্যে একটা বড় একটা মাইল ফলক ধরতে পারেন, যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিজ্ঞাপন বা যে অনলাইন বিজ্ঞাপন বা এগুলো দিয়ে মানুষকে ঠকানো বা প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের এই 2026 সালের আইনে আনা হয়েছে, আর্টিকেল 58-এও আনা হয়েছে, এবং সেটার পানিশমেন্ট 60-তে দেওয়া হয়েছে। 1.5 কোটি মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা বলেন, মানব পাচার মোকাবিলায় মাঠ পর্যায়ের পুলিশকে আরও ক্ষমতায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাতীয় মানব পাচার গোয়েন্দা প্ল্যাটফর্ম গড়ে তোলারও আহ্বান জানান তিনি। তো আসলে মাঠ পর্যায়ের সিচুয়েশন একরকম, পুলিশ কিন্তু কাজ করতে পারতেছে না, তারা কিন্তু আতঙ্কিত, যে কোনো কারণে হোক আমরা ইউজ করেছি, এবং পুলিশের অনেক রকমের চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এই চেঞ্জের ঘোর বিরোধী। তারা যদি ট্যালেন্টেড হয়ে থাকে, তারা যদি কাজ করে থাকে, ভুল করে থাকে, তাদের অন্যভাবে শাস্তি দেওয়া যায়, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্র বুঝবে। কিন্তু ম্যাটারটা হচ্ছে তাদেরকে আমরা যারা ব্যবহার না করি, আমাদের রাষ্ট্র বা সরকার যাতে কোনোভাবে যাতে অন্যভাবে ব্যবহার না করতে পারে, তাহলে সমস্ত মানব পাচার কেন, সাইবার বুলিং কেন, সব কিছু শেষ হয়ে যাবে। আমি লাস্ট যে কথাটা বলতে চাই, কেস স্টাডি আছে, আমি আমার লাইফে 3টা কেস সরাসরি আমার ডকেট সহ আছে, 3টাই সলভ, 3টাই লিবিয়া, সাউথ আফ্রিকা ছিল, সবগুলো এসে এখানে এসে হাজির হয়েছে। কারণ একটা, আমি খুব বিজ্ঞানী না, আমাকে এম্পাওয়ার করছে রাষ্ট্র, আসামি আমি চাই। আমরা ডান বাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে পারি, আপনারা জানেন আমরা প্রসিকিউট করেছি। এই ক্ষমতাটা যদি মাঠ পর্যায়ে পুলিশ না পায়, আপনি কতগুলো মামলা আপনি সিআইডি স্যারকে দেবেন, কতগুলো মামলা সিটিটিসিকে দেবেন, মামলায় জর্জরিত, কেস আগাচ্ছে না, কিছু ধরতে গেলে 10টা প্রশ্ন, ঠিক আছে। এবং আমাদের সবচেয়ে বড় কথা, একটা ডিভাইস দিতে গেলেও 10টা প্রশ্ন, এটা নেওয়া যাবে না, তাকে নেওয়া যাবে না, এখান থেকে ফোন, সেখান থেকে ফোন। মাঠ পর্যায়ে এই প্রবলেমগুলো সলভ না হলে, আমাদের টেলিভিশনে চমৎকার কথা বললাম, জ্বালাময়ী বক্তৃতা দিলাম, এখানে আমাদের আলোচনাটা শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর বি.এম. মইনুল হোসেন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টোকারেন্সি, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ভুয়া চাকরির বিজ্ঞাপন ব্যবহার করে পাচারকারীরা আরও সংগঠিত হচ্ছে। তিনি প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানো এবং আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন। আমি আগেও একবার হয়তো বলেছিলাম এখানে যে আমি যদি এই মিডিয়া ইউজ করি, আমি এখনকার এত টেকনোলজি আছে, যেমন ব্রাউজার যদি ইউজ করি, যে জোহা ভাইরা জানেন যে ওনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেট করেন, যে টর ব্রাউজার ইউজ করবো, রেগুলার গুগল ইউজ করবেন, আপনি ট্রেসই করতে পারবেন না, মানে সাধারণ টেকনোলজি দিয়ে ট্রেস করতে পারবেন না আমার আইপিটা কি, আমি পেমেন্ট হচ্ছে ক্রিপ্টো কারেন্সিতে দেবো, আপনি ট্রেসই করতে পারবেন না আমি কোন ব্যাংকে এই জিনিসটা করেছি। ওই যে আমাদের মালয়েশিয়ার উনি যে বললেন যে টাকা দিতে হবে 50,000 টাকা, এটা কীভাবে দেবেন, এটা কিন্তু
এখনকার অবস্থা এরকম যে আপনি ব্যাংক ট্রানজ্যাকশন হলে হয়তো ফিনান্সিয়াল ইউনিট ধরতে পারবে, এখন ধরতেও পারবেন না, কারণ হচ্ছে যে আমি ক্রিপ্টোতে দেবো, ঠিক আছে। তারপরে যে আমি মেসেঞ্জিং আমি হোয়াটসঅ্যাপে ইউজ করবো না, আমি সিগন্যাল ইউজ করবো, কোনো ডেটাই নেই, আমি কতক্ষণ কথা বলেছি, কার কাছে বলেছি, ওরা সিগন্যাল বলে যে 0 ডেটা, কিচ্ছু ইনফরমেশন আপনার রাখবে না সেই জায়গায়, সেটা ইউজ করবো। আর ভিপিএন তো আমি ইউজ করবোই, আমি কোন জায়গা থেকে হচ্ছে যে ব্রাউজ করছি সেটা, এরকম বহু টেকনোলজি আছে যেগুলো এখন আমি মিসইউজও করা যায়, টেকনোলজি মিসইউজও করা যায়। এখন কথা হচ্ছে আমাদের এই টেকনোলজি আবার পজিটিভ কাজেও আপনি ইউজ করতে পারেন। এই যে ট্রাফিকিংটা হয় তাদের গতিবিধি সার্ভেলেন্সের জন্য, এআইয়ের কথা বলছি, এআইটা কিন্তু ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য, এই যে তাদের নেটওয়ার্কটা যারা হচ্ছে যে এই ট্রাফিকিং করে তাদের নেটওয়ার্কটা কি সেটা উদ্ঘাটন করার জন্য হচ্ছে যে কিন্তু ব্যবহার করা যায়। এমন কথা হচ্ছে আমার সেই উদ্ঘাটনের লোকটা আছে কিনা আপনাদের কাছে আমি জানি না, মানে আমার কাছে জেমস বন্ড না থাকুক, মাসুদ রানা তো থাকা উচিত, সেই লোকটা আছে কিনা আপনাদের কাছে সেটা আমি জানি না। হোম সেক্রেটারি ম্যাডাম, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আলী আকবর খান বলেন, মানব পাচারের তদন্তে আন্তদেশীয় তথ্য সংগ্রহ, প্রযুক্তি নির্ভর অর্থ লেনদেন শনাক্তকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বড় চ্যালেঞ্জ। তিনি তদন্তকারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক তথ্য বিনিময় জোরদারের উপর গুরুত্ব দেন। এই রিস্কের মধ্যে যাওয়াটা, এই ইলিগাল মাইগ্রেশনটাকে বা ইরেগুলার মাইগ্রেশনটা আমাদেরকে কাউন্টার করতে গেলে অ্যাওয়ারনেস লাগবে, আর এট দ্য সেম টাইম আমাদের রেগুলার মাইগ্রেশনটাকে আর একটু স্ট্রং করতে হবে। আর সিআইডি তদন্তের ক্ষেত্রে যখন প্রসঙ্গটা আসে, টোটাল প্রসেসটা অনেক স্টেক হোল্ডার, এখানে সিআইডির তদন্তের অংশটা খুবই সীমিত। এই সীমিত অংশের মধ্যে আমরা করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়ি। নাম্বার 1 হলো আমাদের অনেক শর্টকামিংস আছে, আইও যে সব জানে, ট্রান্সন্যাশনাল একটা ক্রাইম তদন্ত করতে গেলে তার যে দক্ষতা, তার যে ইন্টারন্যাশনাল টুল, অনলাইন টুল সম্পর্কে তার ধারণা যেটা থাকা দরকার অনেকের নেই। এটা তারপর আমার কাউন্টার পার্ট অন্য দেশে, আমার এখান থেকে গেলো নেপাল থেকে যাবে কানাডা, এই নেপালের ওইখানে কি হচ্ছে এটার ইন্টেল আমি জানি না, আমি পাই না। তো এই ডার্ক অংশগুলোকে আমরা কীভাবে রিকভারি করবো? এই ট্রান্সন্যাশনাল একটা ক্রাইমকে তদন্ত করার জন্য যে দক্ষতা এবং সক্ষমতা দুইটাই আমাদের পুরোপুরি পেতে সময় লাগবে। আমরা ইন দ্য প্রসেস। গোলটেবিলে অংশ নেন মানব পাচারের ভুক্তভোগীরাও। তো আমাকে একটা কম্পিউটার দেওয়া হয়, বলে এখানে আমাকে কিছু ইনস্টাগ্রাম আইডি দেওয়া হয়, বলে এগুলো তুমি লগ ইন করো এবং ভালো ভালো লোক কালেকশন করো, যেমন পাকিস্তানি, বাংলাদেশি, দেখলে মনে হয় যে টাকা পয়সা আছে, বড় লোক টাইপের, মেসেজ করো, চ্যাটিং করো, 2, 4, 5, 10 দিন ভালোবাসার সম্পর্ক করো। আমাকে একটি নাম দেওয়া হয় মারিয়া, মেয়ে নাম দেওয়া হয় মারিয়া, তুমি মারিয়াস থেকে। তখন আমি বললাম যে আমি এগুলো তো পারি না, এগুলো আমি কখনো করিনি এই কাজ। বললো যে এখানে এগুলি করতে হবে। তারপরে আমি আমার যে দালাল ছিল এজেন্ট রবিন শেখ, তার সাথে আমি যোগাযোগ করি, সেই বলে ভাই কিছু করার নেই, এদেশে এরকম কাজ হয়। আমি বললাম যে আমার তো এখানে এরকম কথা ছিল না, আমার ছিল রেস্টুরেন্টের কাজের কথা। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান বলেন, অনিয়মিত অভিবাসন ও সাইবার প্রতারণার কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রতারণার শিকার হচ্ছেন। তিনি আইনের কার্যকর বাস্তবায়ন, বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। স্টেটের যে ফেইলিউর এখানে, এবং স্যার এখানে আছেন সিআইডির, আমাদের দেশে এখনও যদি বলেন পুলিশিং বা অন্য জায়গাগুলোতে, আপনি উন্নত কোনো দেশে তো রাস্তায় আপনি পুলিশ দেখবেন না, আপনার তো ক্যামেরা, সিসি ক্যামেরা টেকনোলজি সব হচ্ছে। আমার তো দেশে এখন কালকে যদি রাষ্ট্র মনে করে যে মনিউল সাহেব আর শরীফুল মিলে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে, দেখবেন পিটা অ্যাপাটা তথ্য প্রথমে সব বের হয়ে গেছে। ওয়ারেজ এই যে ডিজিটালি না করা তথ্য প্রমাণ আমরা তো জানি না। আমি মনে করি, বা আপনি ঢাকা ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্টকে আমার গভর্নমেন্টকে দিয়েছে কিনা যে এই জিনিসগুলো আমাদের এজেন্সিগুলোর ফলো আপ করা দরকার। উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের আশ্বাস প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত বলেন, প্রযুক্তি নির্ভর মানব পাচার মোকাবিলায় প্রচলিত সচেতনতা কার্যক্রম যথেষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রচারণা, অর্থ লেনদেনের উপর নজরদারি এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি। এই যে উচ্চ ঝুঁকিতে থাকা, কারণ তারপরেও আমাকে প্রো ভিকটিমের জন্য কথা বলতে হবে, আমার ভিকটিমের পক্ষ হয়ে কথা বলতে হবে, যে তরুণ তরুণীরা আসলে তথ্যভিত্তিক ও ডিজিটাল সচেতনতামূলক কার্যক্রমের আসলে সম্প্রসারণ করতে হবে। আমরা যে মান্ধাতার আমলের উঠান বৈঠক, ক্লাসরুম সেশন নিয়ে আসলে এই ট্রাফিকিংকে, এই প্রযুক্তিগত এই ট্রাফিকিংকে আসলে মোকাবেলা করা যাবে না। আমাকে অবশ্যই কাউন্টার ক্যাম্পেইন পরিচালনা করতে হবে, আসলে যে মাধ্যমে আমার মানুষগুলো আসলে
মিথ্যা স্বপ্ন দেখছে, পাচার হয়ে যাচ্ছে, সেই মাধ্যমটাকে ব্যবহার করে আসলে আমার ক্যাম্পেইন চালাতে হবে। ডোনারকে আসলে বোঝাতে হবে যে স্কুল সেশন, একটা ছবি আঁকার প্রতিযোগিতা, একটা গল্প বলার প্রতিযোগিতা দিয়ে আসলে কিচ্ছু হবে না। মানুষকে যদি সচেতন করতে হয়, মানুষকে ওই মিডিয়াতে, ওই প্ল্যাটফর্মে গিয়ে আসলে মানুষকে সচেতন করতে হবে। জন্য একটা কথা। দক্ষিণ এশিয়ায় ইউএনওডিসির ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাসনিম বিনতে করিম বলেন, স্ক্যাম সেন্টার ভিত্তিক মানব পাচার বাংলাদেশের জন্য নতুন একটি চ্যালেঞ্জ। এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ভান্ডার, গবেষণা, প্রযুক্তি ভিত্তিক তদন্ত সক্ষমতা এবং আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আমাদের দিক থেকে আমরা ইউনিভার্সিটি অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে খুব কাছ থেকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেনিংগুলো দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এগুলো আরও বেশি সুযোগ রয়েছে। আমরা দেখি যে তাদের অনেক আগ্রহ আছে, কোঅপারেট করে, এবং আমরা দেখতে চাই যে রেজাল্টগুলো আসলে কি, সামনের দিনে আমরা এই ধরনের কেসগুলোকে আসলে আমরা কিভাবে নিয়ে আসতে পারছি রেজাল্ট সহ। এবং আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, বারবার আলোচনায় এসেছে যে আমাদের জাজেস প্রসিকিউটরদের ক্যাপাসিটি। আমরা যখন নতুন লটা নিয়ে কিছুদিন আগেও আমরা একটা কনসালটেশন করেছিলাম যে ল তো হলো, আমরা বারবার বলছি খুব ভালো ল, আপনি এখন বসলেই ভালো লয়ের, এই 2026-এর লয়ের প্রশংসা আমরা পঞ্চমুখ, কিন্তু আসলে এই লটার ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করতে চাই। সেক্ষেত্রে যখন আমরা কনসালটেশন করছিলাম যে আসলে গ্যাপটা কোথায়, ইমপ্লিমেন্টেশন কেন করতে পারছি না প্রপারলি, তখন এই আলোচনাটা বারবার এসেছে। ঢাকা কোর্টের জাজ, যেখানে আমাদের সবচেয়ে বেশি মানে মামলা, সেখানে জাজ জানেই না যে জাজ নেই, ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো আসতেছে না প্রপারলি, এবং প্রসিকিউটর বলছে এই নতুন ল যে আমি ইমপ্লিমেন্ট করব, আমি তো মানে কোর্টই বসে না, তো আমি কিভাবে ল ইমপ্লিমেন্ট করব, ল ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জটা বলবো। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর মানব পাচার প্রতিরোধে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আমরা ভ্রমণে যাব।